নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে আমরা যে মক টেস্টের সিরিজটা লঞ্চ করেছি, আজকে তার 8 নম্বর সেট নিয়ে চলে এলাম। তোমাদের জিকের ওপরে সেরা 25 জিকে উইথ এক্সপ্লেনেশন সহযোগে এই মক টেস্ট অ্যানালাইসিস করা হচ্ছে তোমাদের পরীক্ষাকে টার্গেট করে। যেরকম ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিলেবাস রয়েছে এবং বিগত বছরে যে টাইপের প্রশ্ন এসেছে সেই টাইপের প্রশ্ন সহযোগে তোমাদের আপকামিং এক্সামকে টার্গেট করে এই মক টেস্টগুলো লঞ্চ করা হয়েছে। তো অবশ্যই প্রত্যেকে আমাদের এই ইউটিউব চ্যানেলটা ফলো করবে, তাহলে সমস্ত ক্লাসের অ্যাক্সেস তুমি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তো আজকে আমরা 8 নম্বর সেট আলোচনা করব। প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা ওয়াচ করবে। যারা আগের সেটগুলো এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, কারণ তোমরা একটা জিনিস মনে রাখবে, এইখান থেকে হুবহু কমন কিন্তু পরীক্ষাতে অবশ্যই কমন তোমরা পাবে। ওকে, চলো শুরু করি আজকের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, সাইমন কমিশন কত সালে ভারতে এসেছিল? 1919, 1925, 1928, 1932। চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1928 সালে সাইমন কমিশন ভারতে এসেছিল। ডিরেক্টলি তোমাকে এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করবে। আদারওয়াইজ ঘুরিয়ে করে তোমাকে এইখান থেকে প্রশ্ন করতে পারে যে সাইমন কমিশন কেন ব্যর্থ হয়েছিল বা ইত্যাদি কারণ। একটু ডিফিকাল্ট করলে তো অবশ্যই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো দেখে নিতে হবে। দেখো ব্রিটিশ সরকার 1927 সালে ভারত শাসন আইন 1919কে পর্যালোচনা করার জন্য সাইমন কমিশন গঠন করেছিল। সাইমন কমিশন 1928-এ ভারতে এসেছিল এবং এই সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না, যে কারণে কিন্তু সাইমন কমিশনকে বর্জন করা হয়েছিল। এবং সাইমন কমিশনের মোট 7 জন ইংরেজ ছিলেন, যার চেয়ারম্যান ছিলেন জন সাইমন নিজে। কংগ্রেসের মাদ্রাজ অধিবেশনে সাইমন কমিশন বয়কটের প্রস্তাব দেওয়া হয় এবং সাইমন কমিশন 1930 সালে 27শে মে তাদের রিপোর্ট পেশ করেছিল। তাহলে তিনটে সাল আমরা জানলাম, কি কি স্যার? না, এখানে সাইমন কমিশন কবে গঠিত হয়? 1927 সালে। কবে ভারতে আসে? 1928-এ। রিপোর্ট পেশ করে কবে? 1930-এ। হোপ গট মাই পয়েন্ট। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, 2 নম্বর প্রশ্ন, কোন নদীর উপর ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি অবস্থিত? সো চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? নর্মদা, বিয়াস, সিন্ধু নাকি ব্রহ্মপুত্র? 2 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হবে অপশন ডি, ব্রহ্মপুত্র ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। দেখো মাজুলি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ, যেটি আসামের ব্রহ্মপুত্র নদীতে রয়েছে। ব্রহ্মপুত্র নদী তিব্বত, ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। ভারতে যার দৈর্ঘ্য হচ্ছে 916 কিলোমিটার। খুব ভালো করে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো প্রত্যেকটা দেখবে। ব্রহ্মপুত্র নদী মানসারোবর হ্রদ থেকে উৎপন্ন হয়েছে, মোট দৈর্ঘ্য 2900 কিলোমিটার। তিব্বতে প্রবাহিত হয়ে এই নদী ভারতে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে। নর্মদা নদী হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার, লংগেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিড উপস্থিত থাকে? বেনজয়িক অ্যাসিড, অ্যাসেটিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড নাকি অক্সালিক অ্যাসিড? সো রাইট অ্যান্সারটি হবে অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিড থাকে? দুটো তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে 3 নম্বর প্রশ্নের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নাইট্রিক অ্যাসিড থেকে থাকে। দেখো বেনজয়িক অ্যাসিড মূত্রে, ঘাসে, উদ্ভিদের পাতাতে আমরা পাই। অ্যাসিটিক অ্যাসিড পাই ভিনিগারে এবং অক্সালিক অ্যাসিড লেবুতে থাকে আর পালং শাকে থাকে। সরি, অক্সালিক অ্যাসিড তোমাদের কি বললাম? টমেটো, পালং শাকে হবে এখানে। ওকে, ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য আমাদের সেরা দুটো ইবুক রয়েছে এবং তোমরা যদি চাও জিকেতে 25 এর মধ্যে আউট অফ 25 এর কাছাকাছি বা 20 থেকে 25 মার্ক তুমি পেতে চাও, তাহলে অবশ্যই বলবো এই জিকে বুকগুলো তোমাকে হেল্প করবে। কারণ একটি আমাদের কমপ্লিট হ্যান্ড রিটেন বাংলা ভাষায় স্ট্যাটিক জিকে বুক রয়েছে, অপরটি রয়েছে জিকে সাজেশন কিং বুক, যেখানে 1550টি এমসিকিউ, বিভিন্ন বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে তৈরি করা, সঙ্গে 5000 ওয়ান লাইনার্স রয়েছে। এই দুটো বই এই মুহূর্তে হিউজ ডিসকাউন্টে দেওয়া হচ্ছে। যারা নিতে আগ্রহী এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, অনলাইনে পেমেন্ট করে স্ক্রিনশট দিলে তুমি পেয়ে যাবে। দুটো বই 198-এ পেয়ে যাবে, অর্থাৎ 99 টাকা করে দাম দুটো বই। দেখো তোমাকে জিকের জন্য অমুক সিরিজ, অমুক কোর্স, রিভিশন সিরিজ, প্র্যাকটিস ব্যাচ, অমুক ব্যাচ জয়েন করার কোনো প্রয়োজন নেই। একটু ট্রাস্ট করো এবং আমার ক্লাসগুলো তুমি দেখো, ক্লাসগুলো দেখলেও হবে আমি বলছি, বাট তুমি যদি চাও বারবার রিভিশন করবে, সমস্ত বিষয় এক জায়গায় প্রিসাইজলি পেয়ে যাবে ঠিক এইভাবে যেভাবে ক্লাস দেখছো, তাহলে অবশ্যই বলবো এই ইবুকগুলো তোমাকে সংগ্রহ করতে হবে এবং ডেফিনেটলি এখান থেকে তোমরা পরীক্ষাতে কমন পাবে। ওকে, তো অবশ্যই যারা নিতে আগ্রহী তারা হোয়াটসঅ্যাপ করবে, পুলিশের ভাই বা বন্ধু বা স্টুডেন্ট তোমরা যারা রয়েছো। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত থাকবে, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। সেখানে আমাদের অনেক ফ্রি ম্যাটেরিয়ালও আছে, ইংলিশের উপরে আমরা এখন ফ্রি ম্যাটেরিয়াল প্রোভাইড করছি প্রতিদিন। ওকে, তো সেইখানে অবশ্যই যুক্ত হয়ে থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপে। চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন,
ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে? 352 নম্বর আর্টিকেল, 356, 360 নাকি 344? তোমরা দেখবে ডিরেক্টলি প্রশ্নগুলো আসে পরীক্ষাতে, কারণ দেখবে এই টাইপের প্রশ্ন পুলিশ পছন্দ করে, মানে পুলিশের যারা অধিকর্তা রয়েছেন তারা। ঠিক আছে, সো এখানে আমার সঠিক উত্তর কোনটা হবে 4 নম্বর প্রশ্নে স্যার? 4 নম্বরের রাইট অ্যান্সার হবে অপশন সি, 360 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বলছে? ভারতীয় সংবিধানের আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে আর্টিকেল 360। দেখো এখানে একটা কথা বলবো তোমাদের, ভারতে এখনো পর্যন্ত একবারও কিন্তু ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি জারি হয়নি। তোমাকে এইভাবে প্রশ্নটা করবে যে ভারতে মোট কতবার ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি জারি করা হয়েছে, উত্তরটি হবে একবারও নয়, কারণ এখনো পর্যন্ত অর্থনৈতিক যে জরুরি অবস্থা একবারও ঘোষণা করা হয়নি। বাট বিভিন্ন রাজ্যে স্টেট ইমার্জেন্সি লেগেছে বহুবার, এছাড়াও ন্যাশনাল ইমার্জেন্সি 3বার লেগেছে, 1962, 1975 আর 1971 সময়। নেক্সট আমরা দেখে নেব 352 নম্বর আর্টিকেল কি বলছে, জাতীয় জরুরি অবস্থার কথা। 356 নম্বর আর্টিকেল রাষ্ট্রপতির শাসন রাজ্যে। 360 নম্বর আর্টিকেল আর্থিক জরুরি অবস্থার কথা। এই তিনটে পয়েন্ট থেকে ডেফিনেটলি ইউ উইল গেট 1 মার্ক, আমি তোমাকে বলে দিলাম, কারণ তোমরা লেডি কনস্টেবলের কোশ্চেন দেখো, ডব্লিউপি কনস্টেবলের কোশ্চেন দেখো, কেপি কনস্টেবলের কোশ্চেন দেখো, যেখানেই দেখো পরীক্ষায় প্রশ্ন আসে। কিন্তু আর একটা জিনিস মনে রাখবে, পুলিশের জন্য আমরা যে ক্লাসটা নিয়ে আসছি এটা ডব্লিউপি কনস্টেবলকে ফোকাস করলো, আমাদের কেপি এক্সাম, এসআই এক্সাম, এএসআই এক্সাম, আবগারি দপ্তরের পরীক্ষা, লেডি কনস্টেবল সমস্ত পরীক্ষার জন্য ডিয়ার স্টুডেন্ট এটা কাজে লাগবে। নেক্সট পরবর্তী 5 নম্বর কোশ্চেন, মহাস্তবীর নামে কোন বাঙালি সাহিত্যিক পরিচিত? প্রেমেন্দ্র মিত্র, প্রেমাঙ্কুর আথর্তী, প্রেরিচাঁদ মিত্র নাকি প্রতুল চন্দ্র সরকার? 4টে অপশনসের মধ্যে সঠিক উত্তরটা হবে প্রেমাঙ্কুর আথর্তী, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নেব আমরা বিভিন্ন বাঙালি সাহিত্যিকের নাম, প্রেমেন্দ্র মিত্র কৃত্তিবাস ভদ্র, প্যারিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর, প্রতুল চন্দ্র সরকার পিসি সরকার নামে পরিচিত। নেক্সট 2024 প্যারিস অলিম্পিকে ভারত কতগুলো মেডেল জিতে? 29টি, 6টি, 5টি নাকি 107টি? রাইট অ্যান্সার উইল বি অপশন বি। দেখো গোল্ড 0, মনে রাখবে একটা হচ্ছে সিলভার, 1 সিলভার এবং 5 ব্রোঞ্জ। ওকে, 5 ব্রোঞ্জ, টোটাল 6টি মেডেল জিতে, আর 29টি মেডেল প্যারিস প্যারা অলিম্পিকে জিতেছিল ভারত। ওকে, সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আর একটা প্রশ্ন আসতে পারে, 2024 প্যারিসে যে অলিম্পিক হয়েছিল সেখানে ভারতের সমাপনী অনুষ্ঠানে মানে ভারতের তরফ থেকে পতাকাবাহী কারা ছিলেন, ফ্ল্যাগ বিয়ারার? সো পিআর সিজেস এবং মনু ভাকের ছিলেন। ওকে, নেক্সট পরবর্তী 7 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ভারতের প্রাচীনতম সংবাদপত্র যেটি এখনো চালু আছে? বোম্বে সমাচার, উদান্ত মার্তান্ড, অমৃতবাজার পত্রিকা নাকি সমাচার দর্পণ? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বোম্বে সমাচার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো হিকির বেঙ্গল গ্যাজেট, জেমস অগাস্ট হিকি প্রথম প্রকাশিত ভারতের ইংরেজি ভাষায় সংবাদপত্র। সমাচার দর্পণ বাংলা সাপ্তাহিক পত্রিকা ছিল যেটি ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি প্রকাশ করেছিল। সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত এই বাংলা দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাতা। তত্ত্বাবধানী এটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের। নেক্সট প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতে নারী শিক্ষার হার কত? ভেরি গুড কোয়েশ্চেন। এতদিন আমরা শুধু পড়েছি কি ভারতের শিক্ষার হার কত? 74.04% 2011 সেন্সাস অনুযায়ী। বাট আমাকে আজকে প্রশ্ন করলো একটু ডিফিকাল্ট করার জন্য, 2011 সেন্সাস অনুযায়ী নারী শিক্ষার হার কত জানতে চেয়েছে। ডিয়ার স্টুডেন্ট, সঠিক উত্তরটা হবে 64.46%, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে তোমরা পয়েন্টগুলো নোট ডাউন করে নাও। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 74.04%। পুরুষ সাক্ষরতার হার 82.14%, নারী সাক্ষরতার হার 65.46%। নারী সাক্ষরতা সব থেকে বেশি রয়েছে কেরালায় 91.98%। সর্বনিম্ন পুরুষ সাক্ষরতার হার বিহারে 73.39%। সর্বনিম্ন মহিলা সাক্ষরতার হার রয়েছে রাজস্থানে 52.66%। নেক্সট পরবর্তী কোশ্চেন, গান পাউডার তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? সোডিয়াম বাইকার্বনেট, ওয়াশিং সোডা, পটাশিয়াম নাইট্রেট নাকি কপার সালফেট? রাইট অ্যান্সার উইল বি অপশন সি, পটাশিয়াম নাইট্রেট। গান পাউডারে আমরা পটাশিয়াম নাইট্রেট ইউজ করে থাকি। দেখো বোরাক্স তৈরিতে ওয়াশিং সোডা ব্যবহার করা হয়, গান পাউডারে বা ব্ল্যাক পাউডার নামেও পরিচিত। গান পাউডার একটি অসমসত্ব মিশ্রণের উদাহরণ। গান পাউডারের আদর্শ মিশ্রণটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট 75% থাকে, গুঁড়ো কাঠ কয়লা বা কার্বন থাকে 15% এবং সালফার থাকে 10%। অর্থাৎ পটাশিয়াম নাইট্রেটের ভাগটা কিন্তু সব থেকে বেশি থাকে, তাই অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আদারওয়াইজ দুটো অপশন কিন্তু নেই এখানে। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব 10 নম্বর প্রশ্ন, কামিল মাধৌরি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? টিউনেসিয়া, আলজেরিয়া, মরক্কো নাকি লিবিয়া? ডিয়ার স্টুডেন্ট, যদি ক্লাসটা ভালো লাগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই একটা লাইক করে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে, প্লাস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর বন্ধুর সাথে এই ক্লাসের লিঙ্কটা বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে তুমি অবশ্যই শেয়ার করে দেবে। এইটুকু কিন্তু করো, তোমাকে নোট বা ইবুক যে বললাম কিনতে হবে না, তুমি ফ্রিতে ক্লাস দেখো, বাট এইটুকু করো। আমি জানি আমার পুলিশের যে স্টুডেন্টরা রয়েছে তোমরা অনেক ভালো,
কারণ ওয়েস্ট বেঙ্গলে একমাত্র তারাই কিন্তু একটু মানে জোশওয়ালা স্টুডেন্ট হয়, এমনি সব স্টুডেন্টই ভালো, ঠিক আছে, বাট পুলিশের স্টুডেন্ট কিন্তু মানে একটু অন্যরকম হওয়া উচিত ভাই। ওকে, 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে টিউনেসিয়া, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ হবে সঠিক উত্তর। টিউনেসিয়ার রাজধানী টিউনিস, টিউনেসিয়ার মুদ্রা হচ্ছে দিনার। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, ছদ্ম বেকারত্ব কোন ক্ষেত্রে বেশি দেখা যায়, সেবা ক্ষেত্র, কৃষি ক্ষেত্র, শিল্প নাকি সবকটি? দেখো ছদ্ম বেকারত্ব আমরা দেখতে পাই কোথায়, সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের কৃষি ক্ষেত্র বা এগ্রিকালচার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও এখানে একটু ডিটেলসে, ভারতে বেকারত্ব ঘনীভূত হয়ে আছে সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে, অর্থাৎ স্ট্রাকচার্ড এবং আনস্ট্রাকচার্ড ফিল্ডে। ছদ্ম বেকারত্ব বা স্ট্রাকচার্ড যে আনএমপ্লয়মেন্ট, সেটা ভারতে দেখা যায় কোথায়, কৃষি ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে, ছদ্ম বেকারত্ব। ওকে, আমি স্ট্রাকচার বললাম, এটা হবে না ডিসগাইজড যে আনএমপ্লয়মেন্ট, সেটাকে ছদ্ম বেকারত্ব বলা হয়। যদি কর্মক্ষেত্র থেকে একজন শ্রমিককে সরিয়ে দেওয়ার পরেও উৎপাদনের ক্ষেত্রে কোনো হ্রাস না ঘটে, সেই অবস্থাকে আমরা ছদ্ম বেকারত্ব বলে থাকি। ভারতে বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট মেজারমেন্ট করি আমরা কিসের থ্রু দিয়ে, এই তিনটে প্যারামিটারের থ্রু দিয়ে, স্বাভাবিক মূল্য পদমর্যাদা, চলতি সাপ্তাহিক পদমর্যাদা, চলতি দৈনিক পদমর্যাদার ভিত্তিতে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, ভারতের সংবিধানের কোন সংশোধনীতে দিল্লিকে একটি জাতীয় রাজধানী অঞ্চলে পরিণত করেছে? 69তম সংশোধন, 68তম সংশোধন, 65তম সংশোধন নাকি 70তম সংশোধন? 12 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হবে 69 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1992 সালে দিল্লিকে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছে আতিশি মার্লেনা। ওকে, চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় কত সালে? 1908 সালে, 1911 সালে, 1920 সালে, 1922 সালে? ডিয়ার স্টুডেন্ট, সঠিক উত্তরটি হয়ে যাবে 1908 সালে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিটেলসটা খুব ভালো করে দেখবে, প্রত্যেকটি পয়েন্ট তোমাদের জন্য এখানে অ্যাডিশনাল ইনফরমেশন হিসাবে ইম্পর্টেন্ট। 1889 সালের 3রা ডিসেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকির সাথে কিংসফোর্ড নামে বিহারের মুজফ্ফরের ম্যাজিস্ট্রেটকে হত্যা করার সিদ্ধান্ত নেন। তাদের বোমার আঘাতে ব্যারিস্টার প্রিঙ্গল ক্যানাডি স্ত্রী ও কন্যা নিহত হন। কিংসফোর্ডের গাড়িতে বোমা হামলার অভিযোগে 11ই আগস্ট 1908 খ্রিস্টাব্দে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়। 18 বছর বয়সে স্বাধীনতা সংগ্রামের বেদিতে তিনি আত্মাহুতি দেন। গ্রেপ্তারের ঠিক আগে প্রফুল্ল চাকি নিজেকে গুলি করে হত্যা করেন। ফাঁসির সময় ক্ষুদিরামের বয়স হয়েছিল 18 বছর 8 মাস 11 দিন। কি বললাম, 18 বছর 8 মাস 11 দিন। এবং মুজফ্ফর জেল, যেখানে তাকে 11ই আগস্ট 1908 সালে ফাঁসি দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, তার নাম পরিবর্তন করে ক্ষুদিরাম বোস মেমোরিয়াল সেন্ট্রাল জেল রাখা হয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, কিসের উপস্থিতির কারণে মূত্রের রং হলদেটে হয়? পিত্তরস, লিম, কোলেস্টেরল নাকি ইউরোক্রোম? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ইউরোক্রোম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, প্রস্রাবের রং হলুদ ইউরোক্রোমের রঞ্জকের উপস্থিতির কারণে হয় এবং আরবিসি থেকে হিমোগ্লোবিনের ভাঙনের দ্বারা এটা সৃষ্টি হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন, পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে রয়েছে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কেরালা নাকি পাঞ্জাব? ডিয়ার স্টুডেন্ট, এই মুহূর্তে ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কটি? এই মুহূর্তে ভারতে মোট 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। আউট অফ 12, অর্থাৎ তার মধ্যে 12টি ইউনেস্কো স্বীকৃত, তার মধ্যে 12টি ইউনেস্কো স্বীকৃত বা ডেজিগনেটেড। ওকে, সো অপশন কোনটা হবে এখানে বলছে পাঁচমারি। পাঁচমারি রয়েছে কোথায়? মধ্যপ্রদেশে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, ফ্রি স্টাইল শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তোমরা দেখবে স্ট্র্যাটেজিকের এই টাইপের প্রশ্নগুলো, কোন শব্দটি কোন খেলার সাথে যুক্ত, কোন অ্যাওয়ার্ডটি কোন স্পোর্টসে দেওয়া হয় বা কোন ফিল্ডে দেওয়া হয়, বিভিন্ন ব্যক্তির ছদ্মনাম ইত্যাদি, এই সমস্ত প্রশ্ন কিন্তু আসে। আমাদের একটা প্লেলিস্ট রয়েছে, দেখবে ইউটিউব চ্যানেলে ভিজিট করে তুমি, সেটা ডেফিনেটলি ক্লার্কশিপের জন্য আমরা করিয়েছিলাম এই বছর। কারণ তোমাদের পরীক্ষায় দেখবে স্ট্র্যাটেজিকে তো আসেই, তো ওই 40টা বা 45টা ক্লাস আমি করিয়েছি এবং সেটারই আমাদের স্টাডি নোটস বা বাংলায় হ্যান্ড রিটেন আমরা যে স্ট্র্যাটেজিকে নোটবুক বললাম সেখানে রয়েছে। তো তোমরা চাইলে ক্লাসগুলো দেখতে পারো আর আমাদের নোটস বুকও সংগ্রহ করতে পারো হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে। তো যারা নিতে আগ্রহী তারা যোগাযোগ করবে, আদারওয়াইজ তুমি ক্লাসও দেখতে পারো, দেখবে রয়েছে ক্লাস। ফ্রি স্টাইল শব্দটা সাঁতারের সাথে যুক্ত, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুরুত্বপূর্ণ শব্দগুলো এক ঝলক আমরা দেখে নেব। দেখো, সাঁতারের সাথে যুক্ত অন্যান্য শব্দ ফ্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক এবং বাটারফ্লাই। ক্রিকেটের সাথে যুক্ত শব্দ হ্যাট্রিক, বোল্ড, কট, রান আউট, নাইট ওয়াচম্যান, গুগলি, মিড অফ। ফুটবলের সাথে ট্রাই বেকার, ফাউল, কিক অফ। দাবার সাথে গ্যাম্বিট, চেকমেট ইত্যাদি। নেক্সট কোশ্চেন, 17 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতাটি কে লেখেন? সুনির্মল বসু, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জসিমউদ্দিন? ডিয়ার স্টুডেন্ট, সাম্যবাদী প্রতিবাদী কবিতা বিখ্যাত কবি কাজী নজরুল ইসলামের লেখা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাকে বিদ্রোহী কবি বলা হয়ে থাকে। নেক্সট আমরা দেখে নেব ওনার বিখ্যাত যে সমস্ত উপন্যাস বা কবিতা রয়েছে, যেমন অগ্নিবীণা, সাম্যবাদী, ফণিমনসা, নির্ঝর। জসিমউদ্দিনের লেখা মাগো জ্বালিয়ে রাখিস আলো, ভয়াবহ সেই দিনগুলিতে, রাখালি ইত্যাদি হচ্ছে জসিমউদ্দিনের লেখা। নেক্সট পরবর্তী 18 নম্বর প্রশ্ন,
স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, একথা কে বলেছিলেন? জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, লোকমান্য তিলক, মহাত্মা গান্ধী। তোমরা যদি এনাকে চিনতে পারছো তাহলে ডেফিনেটলি এক ঝলকেই অ্যান্সার করতে পারবে। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার, লোকমান্য তিলক হবে সঠিক উত্তর, যিনি বাল গঙ্গাধর তিলক নামে পরিচিত। খুব ডিটেলসে ভালো করে দেখো, বাল গঙ্গাধর তিলক বলেছিলেন যে স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবই বা আমি তা অর্জন করবই। স্বরাজ শব্দটি তিনি প্রথম ইউজ করেছিলেন। বাল গঙ্গাধর তিলক লোকমান্য তিলক নামেও পরিচিত। আধুনিক শিক্ষার প্রচারের জন্য তিনি একটি বিশিষ্ট সংস্থা ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি পুনেতে ফার্গুসন কলেজও প্রতিষ্ঠা করেন। বাল গঙ্গাধর তিলক দ্বারা শুরু করা দুটি পত্রিকা ছিল কেশরী এবং মারাঠা। কেশরী এবং মারাঠা, কেশরী হচ্ছে মারাঠি ল্যাঙ্গুয়েজ, মারাঠা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এছাড়াও আমরা দেখে নেব ভগৎ সিং এর বিখ্যাত স্লোগান ইনকলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। এই ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি নিয়ে অনেকে মতভেদ করে, কারণ এটা মোহাম্মদ ইকবাল প্রথম দিয়েছিল এবং পপুলারাইজ করেছিল ভগৎ সিং। নেতাজি সুভাষচন্দ্র বসু, তুম মুঝে খুন দো मैं तुम्हें আজাদি दूंगा, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, দিল্লি চলো ইত্যাদি ধ্বনি তুলেছিলেন তিনি। বাল গঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার, বললাম তোমাদের। মহাত্মা গান্ধী ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ম্যালেরিয়া একটি কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ভাইরাস নাকি ছত্রাক? ডিয়ার স্টুডেন্ট, সঠিক উত্তরটি হয়ে যাবে 19 নম্বর কোয়েশ্চেনের অপশন বি, প্রোটোজোয়া ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো, ম্যালেরিয়া একটি সংক্রামক মশার রোগ যা মানুষ এবং অন্যান্য প্রাণীকে প্রভাবিত করে, মশা দ্বারা ছড়ায়। এটি একটি প্রোটোজোয়া ঘটিত রোগ। প্লাজমোডিয়াম ভাইবক্স যে ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ভাইবক্স, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া এবং প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম দ্বারা সৃষ্ট হয়। স্ত্রী অ্যানোফিলিস মশা হচ্ছে এই রোগের বাহক। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেল অনুযায়ী সাম্যের অধিকার রয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের চারটে অপশনের মধ্যে ধারা 14 থেকে 18, অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার, সাম্যের অধিকার রয়েছে। ডিয়ার স্টুডেন্ট, ভারতের সংবিধানে 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে মৌলিক অধিকারের বিষয়টি নিহিত আছে। প্রথমে মৌলিক অধিকার 7টি ছিল, বাট পরবর্তী ক্ষেত্রে একটি বাদ দিয়ে 6টি হয়েছে। তো আমরা এক ঝলকে 7টি মৌলিক অধিকার দেখে নেব, তারপর যেটি বাদ দেওয়া হয়েছে সেটি বলে দেবো। সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর, স্বাধীনতার অধিকার 19 থেকে 22, শোষণের বিরুদ্ধে অধিকার 23-24, ধর্মাচরণের অধিকার 25 থেকে 28, সাংস্কৃতিক এবং শিক্ষার অধিকার 29-30, সম্পত্তির অধিকার 31 নম্বর ধারা এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আর্টিকেল 32। বর্তমানে এটা কিন্তু আমাদের মৌলিক অধিকার নেই। 31 নম্বর ধারা মানে সম্পত্তির অধিকারকে লিগাল রাইট করা হয়েছে, এটা কিন্তু এখন ফান্ডামেন্টাল রাইটস আমাদের নেই। বর্তমানে এটি 1978 সালের সংবিধান সংশোধন, যেটা 44তম সংশোধন আইন, সেই অনুযায়ী 300A আর্টিকেলের মধ্যে নিহিত করা হয়েছে, দ্বাদশ অধ্যায়ে এটা রয়েছে এখন। তো এটা একটা লিগাল রাইট নাও, সম্পত্তির অধিকার। বর্তমানে আমাদের ফান্ডামেন্টাল ডিউটি কত রয়েছে? 11টি ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য রয়েছে। নেক্সট পরবর্তী কোশ্চেন, জীবিত কোষ কে আবিষ্কার করেন? রবার্ট হুক, লিওয়েন হক, জোহান ম্যান্ডেল নাকি ফ্রান্সিস ক্রিক? জীবিত কোষ মানে হচ্ছে লিভিং সেল আবিষ্কার করেন কে? দেখো, কোষ আবিষ্কার করেন প্রথমত বলবো 1665 সালে রবার্ট হুক, বাট জীবিত সেল বলেছে মানে আমাকে উত্তরটি হবে লিওয়েন হক, অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখে নাও, 1665 সালে রবার্ট হুক কোষ আবিষ্কার করেন, মৃত কোষ। আর 1674 সালে প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন লিওয়েন হুক, আবিষ্কার করেছিলেন। ক্ষুদ্রতম কোষ কোনটা? পিপিএলও, মাইক্রোপ্লাজমা। মানব স্নায়ু কোষ দীর্ঘতম প্রাণী কোষ। বৃহত্তম এককোষী উদ্ভিদ হলো অ্যাসিটাবুলারিয়া, 10 সেন্টিমিটার এবং প্রাণীটি হচ্ছে অ্যামিবা 1 মিলিমিটার। বৃহত্তম মানব কোষ হচ্ছে স্ত্রী ডিম্বাশয়। ক্ষুদ্রতম মানব কোষ হচ্ছে শুক্রাণু। দীর্ঘতম কোষ হলো নিউরন। সর্বাধিক বড় কোষ হচ্ছে উটপাকের ডিম। ডিএনএ আবিষ্কার করেন 1869 সালে সুইডিশ বিজ্ঞানী জোহানেস ফ্রেডরিক মিসার আবিষ্কার করেছিলেন। আচ্ছা, ডিএনএ আবিষ্কার করেন, এখানে দিয়েছি আমি আবার একটা দিয়েছি, অ্যাকচুয়ালি ডিএনএ ডাবল হেলিক্স এটা আবিষ্কার করেন জেমস ওয়াটসন এবং ক্রিক। ওকে, ডিএনএ ডাবল হেলিক্স আবিষ্কার করেন। নেক্সট পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি একটি অপারেটিং সিস্টেম সফটওয়্যারের উদাহরণ? তোমাদের দেখবে কম্পিউটার থেকে কোশ্চেন শুধু একটা রিপিট হয়, দ্যাটস ওয়াই আমি এখানে পুট করেছি। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে ডিয়ার স্টুডেন্ট লিনাক্স, অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। অপারেটিং সফটওয়্যারের উদাহরণ হচ্ছে লিনাক্স কার্নেল অপারেটিং সিস্টেম। আমরা দেখে নেব একটু সফটওয়্যারগুলো। সফটওয়্যার প্রধানত দুই প্রকারের হয়, একটা সিস্টেম সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ছে এমএস ডস, উইন্ডোজ এক্সপি, 2098, ইউনিক্স, লিনাক্স এটসেট্রা। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পড়ছে মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ড পারফেক্ট, ওপেন অফিস, ওআরজি রাইটার ইত্যাদি। কোরেল, কোয়াট্রো, লোটাস 123, মাইএসকিউএল, 3b2, অ্যাডব ফটোশপ, ডাইরেক্টএক্স, নিম্বাজো। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, নওয়াব সালাম কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন? ডিয়ার স্টুডেন্ট, তোমরা ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, স্ট্র্যাটেজিকের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সেরও কোয়েশ্চেন এখানে পাবে, কারণ তোমাদের 25টা প্রশ্নের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সেরও কিন্তু 3-4টা বা 5টা থেকে থাকে পরীক্ষাতে। তো দ্যাটস ওয়াই তোমাদের সমস্ত প্রশ্নের সহযোগে একটি পারফেক্ট যদি ক্লাস মক টেস্ট বলো জিকের উপরে, তাহলে বলবো আমাদের এই ক্লাস, কারণ বহু ছেলে মেয়ে ইতিমধ্যে যুক্ত হচ্ছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটায় যুক্ত থেকেও সেখানে ফ্রি অ্যাক্সেস পাবে অনেক কিছুর।
এছাড়াও আমাদের ক্লাসের আপডেট সঠিক সময় পেয়ে যাবে। আর যারা আমাদের ইবুক নিতে আগ্রহী তারা হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে। তো নওয়াব সালাম 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে লেবানন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আইএমডি 24 কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো? ডান দিকে দেখতে পাচ্ছ ছবি রয়েছে 150তম ইয়ার্স অফ সার্ভিস টু দ্য নেশন। আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট 150 বছর পূর্ণ হলো, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এস্টাবলিশ হয় এটি 1875 সালের 15 জানুয়ারি। হেডকোয়ার্টার নতুন দিল্লিতে অবস্থিত। এর প্রতিষ্ঠা দিবসে মিশন মৌসুম চালু করেছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। নেক্সট পরবর্তী প্রশ্ন, 85th অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার কনফারেন্স অনুষ্ঠিত হবে কোথায়? পাটনা, গোয়ালিয়র, ভুবনেশ্বর নাকি কলকাতা? সঠিক উত্তরটা হবে বিহারের পাটনা, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, পাটনা ইজ দ্য রাইট অ্যান্সার। সো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে এই ছিল বাছাই করা সেরা জিকে উইথ এক্সপ্লেনেশন। আশা করছি প্রত্যেকের মক টেস্টের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করে আমাদের টেলিগ্রাম গ্রুপটা, হোয়াটসঅ্যাপ গ্রুপটায় যুক্ত হয়ে যাও। তুমি কিউআর কোডটা স্ক্যান করে তোমার হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে ডিরেক্টলি যুক্ত হতে পারবে। আদারওয়াইজ লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে যুক্ত হয়ে যাও। প্রতিদিন ক্লাস আপডেট, পরীক্ষা সংক্রান্ত আপডেট, বিভিন্ন ফ্রি ম্যাটেরিয়াল ও পিডিএফ, চাকরির আপডেট এবং মক টেস্ট পেতে আর আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম ক্র্যাক ডাব্লিউবি এক্সাম, সেখানেও যুক্ত হয়ে থাকো। প্রতিদিন কুইজ সেখানে কিন্তু আমাদের হয়ে থাকে। সো আজকের ক্লাসে এতটাই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে জানিও। বন্দে মাতরম, জয় হিন্দ।